মালিক তার চাকরকে চিরকুট পাঠায় যেভাবে, ঠিক এমনটাই আমরা একটা চিরকুট দেখতে পেলাম। বিশেষ করে আমার চোখে পড়েছে, হয়তো আরো অনেকের চোখেই পড়েছে বা পড়ে থাকতে পারে। প্রিয় চুপ্পু, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবকে কাজে লাগাও। লিখেছেন কে? শেখ হাসিনা। শেখ হাসিনা স্বাক্ষরিত। স্বাক্ষরটা আমার খুব পরিচিত, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দেখবেন। এবার ফাঁস হলো ভয়ঙ্কর এক তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরকৃত একটা চিঠি রাষ্ট্রপতির কাছে আছে, যেখানে লেখা ছিল সাখাওয়াতকে কাজে লাগাও। দর্শক, এই চিঠির সততা কতটুকু রয়েছে? শেখ হাসিনা কি এই চিঠি আসলে লিখেছেন? যদি লিখে থাকেন তাহলে কিভাবে লিখেছেন, এটা নিয়ে আলোচনা করেছিলেন আলোচক। চলুন আলোচনা শুনলে বুঝতে পারবো সাখাওয়াত আসলে কে ছিল। মালিক তার চাকরকে চিরকুট পাঠায় যেভাবে, ঠিক এমনটাই আমরা একটা চিরকুট দেখতে পেলাম। বিশেষ করে আমার চোখে পড়েছে, হয়তো আরো অনেকের চোখেই পড়েছে বা পড়ে থাকতে পারে। প্রিয় চুপ্পু, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবকে কাজে লাগাও। লিখেছেন কে? শেখ হাসিনা। শেখ হাসিনা স্বাক্ষরিত। স্বাক্ষরটা আমার খুব পরিচিত, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দেখবেন। তো এখন বিষয় হলো, তিনি আছেন কোথায়? ভারতে। চিঠি পাঠালেন কোথায়? বাংলাদেশে। পাঠালেন কার কাছে? সংবিধান অনুযায়ী এই প্রেসিডেন্টের কাছে। তো এই প্রেসিডেন্টের কাছে পাঠালেন, এটা কিন্তু খুবই একটা উদ্বেগজনক একটা বিষয়। অবশ্যই এটা আমার মধ্যে বা সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ কাজ করতে পারে। এখন সবচেয়ে বড় বা বিলিয়ন ডলার প্রশ্ন হলো, এই চিরকুট সত্য কিনা। যদি সত্য হয়, তাহলে এটা কি করে আসলো এই প্রেসিডেন্টের কাছে, শাহাবুদ্দিন চুপ্পুর কাছে কি করে আসলো? এটাকে অন্তত খুবই দ্রুততম সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক তদন্ত করা উচিত। সেইভাবেই আমার মনে হয় এই সরকারকে তদন্ত করে যথাযথ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে এই ধরনের চিরকুট আসতে থাকবে, এই ধরনের বার্তা আসতে থাকবে, আর আমরা আমরা আরো বেশি অস্থিতিশীল হতে থাকবো। এখন অস্থিতিশীল হলাম কেন বা কিভাবে? আমরা দেখলাম এই চিঠিতে যে তারিখ লেখা আছে, গত 12 তারিখ, 12ই আগস্ট। সেই 12 তারিখের যদি আমরা একটা বিষয় দেখি, আওয়ামী লীগকে পরামর্শ দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, যে দল গুছান। আচ্ছা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি কি আওয়ামী লীগকে পরামর্শ দিতে পারেন দল গুছাতে? তার কি কাজ? আওয়ামী লীগের কি উনি উপদেষ্টা নাকি সরকারের উপদেষ্টা? এ নিয়ে যদিও তাৎক্ষণিকভাবেই ছাত্র সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। হ্যাঁ, দেখানোটাই স্বাভাবিক। এবং আমি এমনও দেখছি যে একজন ছাত্র নেতা পরিষ্কার করেই বলেছেন, যেভাবে গদিতে বসিয়েছি ঠিক আপনাকে সেভাবে গদি থেকে ছুড়ে ফেলে দিব। ইয়েস, আমিও একমত। এখানে শত শত প্রাণ বা জীবনের বিনিময়ে এখানে স্বৈরাচারকে পতন করা হয়েছে। আর সেই স্বৈরাচারের যাদেরকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা রক্তের দাগ এখনো ঢাকা শহর সহ সমগ্র দেশে চুপ চুপ করে আছে। আর এই অবস্থায় দাগ শুকানোর আগেই যদি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, যে সরকার এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে বা প্রাণের বিনিময়ে ক্ষমতা আসতে পেরেছে, সেখানে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে কোনো একজন উপদেষ্টা কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ে বসেও যদি কোনো একজন উপদেষ্টা বলেন দল গোছান আওয়ামী লীগরে, যদি বলেন যে আমি নির্বাচন কমিশন ছিলাম, আপনারা জানেন আমাকে যে আমি কিভাবে করতে পারি, সীমানার বিষয়টা উল্লেখ করছেন। ইয়েস, 2000 সেই 7-8 তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আপনি এখানে যে লিখিত একজনকে আপনি কমিশনার হয়েছিলেন, তখন সীমানা কিভাবে ষড়যন্ত্র করে নির্ধারণ করে আওয়ামী লীগকে ব্যাপকভাবে জিতিয়ে এনেছিলেন, সেগুলো আমরা জানি, এই দেশের মানুষ জানে, সেগুলো ভুলে যায়নি। তার মধ্যে যদি এরকম আপনি আগুনে গিরালেন, তখন তো আপনাকে নিয়ে, আপনার নৈতিকতা নিয়ে, আপনার পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এছাড়া যদি দেখি, তাহলে দেখলাম শেখ হাসিনা এখানে বাংলাদেশ থেকে পালিয়ে গেল 5 তারিখে। 5 তারিখে তার কুলাঙ্গার পুত্র জয় এই বাংলাদেশের জনগণ এবং তার দলীয় নেতাকর্মী সব বিষয়ে মানে অনেক অভিমান নিয়ে কথাবার্তা বলেছেন। তারপর প্রতিদিন একটার পর একটা কথা বলছেন উন্মাদের মতো, এই কুলাঙ্গার। তারপর আবার বলছেন আমরা আপনাদের পাশে আসি না, থাকবেন বলছেন যে আমরা রাজনীতি করব। তারপর দেখলাম তাদের যে প্রভু, সেই প্রভুকে, ভারতের সেই নরেন্দ্র মোদী, আর এক মৌলবাদী নেতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ করতে বলছেন তাদের প্রভু। যাই হোক, তো এইরকম ঘটনার মধ্যেই আমরা শেখ হাসিনাকে দেখলাম দ্য প্রিন্টে একটি ইন্টারভিউ বা একটা চিঠি সেখানে দিয়েছে
যে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন, সম্ভবত তাৎক্ষণিক পরিস্থিতিটাকে আবার শান্ত করার জন্য। তবে এটাও তো সত্য, শেখ হাসিনা, আমরা অডিও ক্লিপ শুনেছি, যে অডিও ক্লিপ তার দলীয় নেতাদেরকে বলছেন যে, বা কর্মীদেরকে বলছেন যে এক করার জন্য সারা দেশ থেকে জনগণ 15ই আগস্টে ঢাকা আসতে। 15ই আগস্ট কি সুখ দিবস, সেই সুখ দিবসে ঢাকা আসতে তিনি ঢাকা আসবেন, এই কথা তো বলেছেন। অডিও ক্লিপ তো ছড়িয়েছে বিভিন্ন জায়গায়, এটা তো এখন আর কোনো গোপন কিছু নেই। তারপর আমরা দেখলাম এরকম এক ধরনের আমাদের মধ্যে শঙ্কা, সংশয়, এগুলো আমাদের মধ্যে কাজ করতে শুরু করলো বা শুরু করে। এটা কিন্তু স্বাভাবিক, বাংলাদেশের মানুষ আমরা খুবই সচেতন। তারপরও আমাদের একেবারেই একেবারেই সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া বা শ্রমজীবী মানুষ আছেন যারা কৃষি কাজ করেন, তারা এই বিষয়গুলোকে আসলে আমরা যেভাবে দেখার চেষ্টা করি তারা ঠিক এইভাবে দেখেন না, তারা বরং এটাকে বিশ্বাস করতে শুরু করে। সেটা গুজব হলেও তারা বিশ্বাস করেন। আর গুজব বাংলাদেশে এটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী লীগ, এই তথাকথিত আওয়ামী লীগ। আমরা ফরহাদ ভাইকে জানি, আমাদের ফরহাদ ভাই, ফরহাদ মাজার ভাই, তিনি কার্ল মার্কস নিয়ে অনেক পড়াশোনা করা একজন মানুষ। বাংলাদেশে যদি কেউ বলেন যে কার্ল মার্কস নিয়ে ওনার চেয়ে বেশি পড়াশোনা করেছেন, এটা অন্তত আমি বিশ্বাস করব না। কার্ল মার্কস নিয়ে পড়াশোনা করা ফরহাদ ভাই একজন পণ্ডিত ব্যক্তিত্ব, সবাই চিনেন। ইউটিউবে একটি চ্যানেল আছে চিন্তা নামে, চিন্তা নামে ওনার একটি সংগঠনও আছে বা ফাউন্ডেশন আছে চিন্তা নামে। তো যাই হোক, এই চিন্তা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে তিনি সবসময় বলে বেড়াচ্ছেন বা বলছেন প্রতিনিয়ত, আমরা দেখছি যে তিনি প্রতি বিপ্লবের কথাগুলো বলছেন। এমনকি এই কথা বলছেন প্রেসিডেন্ট যে পদটা, এই পদটা অলঙ্কিত করতে বলছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, জনাব ইউনূসকে। এখন চিন্তার সাথে আর একটা কুচিন্তা আছে, সেই কোন চিন্তাকার শমিকা স্যারের 4 নাম্বার না 5 নাম্বারের স্বামী যে আরাফাত, ওইটাকে নকল করে একটি ফাউন্ডেশন তৈরি করেছিল, সুচিন্তা ফাউন্ডেশন। এটা কার্যক্রম কি, কতটুকু কি আমরা আদৌ জানি না। চিন্তাকে সে সুচিন্তা নিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করে বলে, যাই হোক সেটা ভিন্ন কথা। বিষয় হলো, একটি রাষ্ট্রে যখন একটি সাংবিধানিকভাবে একটি সরকার থাকে, সে জনগণের ভোটে হোক কিংবা ভোটের বাইরেই হোক, যেভাবেই হোক, সংবিধান অনুযায়ী কোনো সরকার থাকে, আর সেটা যদি বিপ্লব করে সেটাকে পতন ঘটায় এবং সেটা যদি ক্ষমতাচ্যুত হয়, তাহলে কি আর সংবিধান থাকে? আইনজ্ঞবিদরা বা আইনবিদরা থাকে? আমার জানা মতো তো আমি জানি থাকে না। তারপরেও আপনারা সংবিধান মানলেন, সংবিধান মেনে প্রথমত আপনারা যারা শহীদ হয়েছেন এই বাংলাদেশ এই আন্দোলনে, তারা সেই শহীদদের প্রতি অবজ্ঞা করেছেন। কারণ সংবিধান মেনে কখনো আন্দোলন হয় না, সংবিধান মেনে কখনো সংগ্রাম হয় না, সংবিধান মেনে কখনোই কোনো বিপ্লব হয় না। আপনারা সংবিধান মেনে চলে গিয়েছেন সেই বঙ্গভবনে, সংবিধানের অনুযায়ী যে শাহাবুদ্দিন চুপ্পু, সে তার কাছে শপথ নিয়েছেন। এখন এই শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে দুইটা কথা বলি। এই চুপ্পু যখন শেখ হাসিনা মনোনীত করেছেন, তিনি এককভাবে মনোনীত করেছেন, তখন এই নিয়ে আমি এবং আমার সাথে আরো বেশ কয়েকজন আমরা কিন্তু ব্যাপক এটা নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এই ভার্চুয়াল মাধ্যমে আমরা ব্যাপক আলোচনা করেছি। তার নিয়োগটাই ছিল একটা অবৈধ একটা প্রক্রিয়ার মাধ্যমে তার নিয়োগ ছিল, একক সিদ্ধান্ত হাসিনার। যাই হোক, নিয়োগ হওয়ার পর শপথ নেওয়ার আগে এই চুপ্পু তিনি বলেছেন, এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন ইন্টারভিউটা তার, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি পাশ হয়ে সালাম করতেন, কদম বুসি করতেন। যখন শেখ হাসিনা তাকে পাশ হয়ে সালাম করতে আর দিচ্ছে না, তখন চুপ্পুর মনে খুবই হতাশা জন্ম নিয়েছে। হতাশা জন্ম নিয়েছে যে কেন তার নেত্রী তাকে পাশ হয়ে সালাম করতে দিচ্ছেন না, এবং তার নেত্রী কেন তাকে একটু দূরে দূরে রাখছেন, অনেক চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে। তারপর তিনি কখনো ভাবেন নাই যে তিনি প্রেসিডেন্ট হবেন। যে লোক তার মনিবের পাশ হয়ে সালাম করত, সেই লোকরে বানাইছে কেন? শুধু খালি হুকুম তামিল করার জন্য। এটা কিন্তু আমরা জানি এবং আমাদের আরো একটু বেশি বুঝতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি সর্বোচ্চ একজন সংসদ সদস্য হবার স্বপ্ন দেখেছিলেন, তার বেশি কিন্তু কিছু না। সেই ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন, এটা কি কম বিষয়, কম বড় কথা? আপনারা কি তার এক্সপ্রেশন দেখছেন, ফেস এক্সপ্রেশন, যেদিন শপথ গ্রহণ হয়? হয়তো বলবেন যে এটাই তো স্বাভাবিক, এখন তো তার দলের
কেউ আসছে না। আর শেখ হাসিনা যখন অবৈধভাবে নির্বাচন করে 7 জানুয়ারিতে যখন আসলো, আসার পর যখন যখন তার সরকারকে শপথ পড়াবে, তখন চুপ্পুর মুখের মধ্যে হাসি খুশি দেখেছেন তো, কেমন হাসি খুশি ছিল। হাসি খুশি ছিল, অনেক থাকবে, এটা তো স্বাভাবিক। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো যে এই চুপ্পুকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে তাকে না সরাবেন, এখন তো সরাইতে হবে, সাংবিধানিকভাবে সরাইতে হবে, যেহেতু আপনারা সংবিধান মেনে এখানে শপথ নিয়েছেন, এখন তো সাংবিধানিক ভাবেই করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত তাকে না সরাবেন, বিষয়টা হবে এরকম যে আপনার শার্টের পকেটে বিষাক্ত সাপ নিয়ে সবসময় চলাফেরা করা, মানে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকা। সুতরাং এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রের স্বার্থেই, দেশের স্বার্থেই। তা না হলে আমরা দেখব যে এইরকম অস্থিতিশীল পরিবেশ একটার পর একটা আসতে থাকবে, আর এই ধরনের একটা মানুষের মধ্যে এগুলো নিয়ে মনে হয় মানে গুড়পাক খাবে। তো গুড়পাক মানুষকে খাইতে দিয়েন না, না দিয়ে এটার সঠিক তদন্ত করুন, এটা কোথা থেকে আসলো। আমি বিশেষ করে আমি স্পেশালি এই চিঠিটা যার কাছ থেকে পেয়েছি, তিনি অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব। আমি এক কথায় বলবো, আমি যার কাছ থেকে চিঠিটা পেয়েছি অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন সাবেক অধ্যাপক। তো তিনি তো একটা জ্যানতেন চিঠি তিনি তো সেন্ড করবেন না বা পোস্ট করবেন না, তাই না? সুতরাং এটা দ্রুত তদন্ত। দর্শক, আলোচনা শুনেছেন, এখানে একটা সন্দেহর জাল কিন্তু রয়েই গেল। তো এই চিঠিগুলো অবশ্যই শেখ হাসিনাকে কেউ দিয়েছে যে সাখাওয়াতকে কাজে লাগানোর জন্য। আর সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা পদ পাওয়ার পরে তিনি উল্টাপাল্টা কথা আওয়ামী লীগকে নিয়ে বলা শুরু করে দিয়েছিলেন, যেখান থেকে মানুষের সন্দেহ সৃষ্টি হচ্ছিল যে আসলে কি সাখাওয়াত সাহেব এই কাজগুলো করতেছেন কিনা। প্রিয় দর্শক, সাখাওয়াতকে এই জন্যই কিন্তু স্বরাষ্ট্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।